স্বাগত খেলা ভিউসে আপনাদের সঙ্গে আছে আমি আব্দুর রহমান। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একগাদা রেকর্ড বাংলাদেশের। সিরিজ সেরা হয়ে যা বললেন তাসকিন। কিংস্টন জয়ের কৃতিত্ব সব খেলোয়াড়দের দিলেন অধিনায়ক মিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানকে তোপ ভারতীয় ক্রিকেটার হরভজনের। পাকিস্তান জিম্বাবুয়ে ম্যাচে বাজে নজির, উমর গুলের রেকর্ড ভেঙে মুকিমের ইতিহাস। বেশি টাকার প্রস্তাব ফিরিয়ে কেকেআরকে প্রাধান্য, রাসেলের পদক্ষেপে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা। অপরিবর্তিত একাদশে রিজার্ভ বেসিনে নামছে ইংল্যান্ড এবং মার্কার জালে বার্সেলোনার গোল উৎসব। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউসের সঙ্গেই থাকুন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে 2 টেস্ট সিরিজের প্রথমটিতে স্রেফ উড়ে যায় বাংলাদেশ। 201 রানের বড় হারের পর বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারে এমন বিশ্বাস কোচ টিম ম্যানেজমেন্টেরও ছিল কিনা তা নিয়ে সন্দেহ আছে, তবে বাংলাদেশ সেটাই করে দেখিয়েছে। জ্যামাইকা টেস্টে পেসারদের দাপট আর তাইজুল ইসলামের ঘূর্ণিতে 15 বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাদা পোশাকের ক্রিকেটের জয় পেয়েছে বাংলাদেশ। 101 রানের জয়ে সিরিজ 1-1 সমতায় শেষ করেছে। একই সঙ্গে 2023-25 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের সমাপ্তিটা হয়েছে মধুর। স্মরণীয় এই জয়ে বাংলাদেশ এক গাদা রেকর্ড গড়েছে। জয়ের আনন্দ বাড়াতে সেসব কীর্তি জেনে নেওয়া যাক। জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসে 164 রানে অল আউট হয় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে 200 বা তার চেয়ে কম রানে অল আউট হয়েও এই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ। 2013 সালে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্ট সিরিজ সেরা হন রবিউল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে রবিউলের সিরিজ সেরা হওয়ার 11 বছর পর বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে টেস্টে সিরিজ সেরা হলেন তাসকিন আহমেদ। দেশের বাইরে টেস্ট জয়ের দিক দিয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের প্রিয় ভেন্যু। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এখন পর্যন্ত সর্বোচ্চ 3টি টেস্ট জয় করেছে লাল সবুজের এই প্রতিনিধিরা। এছাড়া পাকিস্তান ও জিম্বাবুয়েতে বাংলাদেশ 2টি করে টেস্ট জিতেছে। দেশের বাইরে টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের সেরা বোলিং এখন তাইজুল ইসলামের। জ্যামাইকায় 50 রানে 5 উইকেট পেয়েছেন তিনি। আগের সেরা মাহমুদুল্লাহর 2009 সালে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 উইকেটে 51 রান। এই সিরিজের বাংলাদেশের পেসাররা মিলে পেয়েছেন 25 উইকেট, যা কোনো টেস্ট সিরিজে বাংলাদেশি পেসারদের জন্য সর্বোচ্চ উইকেটের রেকর্ড। এর আগে দুবার এক সিরিজে সর্বোচ্চ 21 উইকেট পেয়েছিলেন পেসাররা। টেস্টের রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয় এটি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের টেস্ট জয় ছিল 2009 সালে সেন্ট ভিনসেন্টে। সেবার 95 রানে জিতেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। কিংস্টনে 101 রানের জয়ে সমতা ফিরিয়ে সিরিজ শেষ করেছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ সেরার পুরস্কারটাও ভাগাভাগি হয়েছে উইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে। ক্যারিবিয়ান পেসার জেডেন সেলসের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। অ্যান্টিগাতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হারলেও ছন্দে ছিলেন তাসকিন। প্রথম ইনিংসে 2 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে 64 রানে 6 উইকেট শিকার করেন বাংলাদেশের পেসার। লাল বলের ক্রিকেটে তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং এটাই। কিংস্টনে নাহিদ রানা ও তাইজুল ইসলামের ছায়ায় থাকলেও 2 ইনিংসে তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ 3 উইকেট। পুরো সিরিজে 11 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও বাংলাদেশি পেসারই। 10 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সিলসের সঙ্গে সিরিজ সেরার পুরস্কারটাও তাই উঠেছে তাসকিনের হাতে। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম এই পুরস্কার জিতলেন তাসকিন আহমেদ। স্বাভাবিকভাবে উচ্ছ্বাসের মাত্রাটাও একটু বেশি। প্রথমবার এমন স্বীকৃতির অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাসকিন জানালেন, আল্লাহ চাইলে ভবিষ্যতে এমন অর্জন আরো আসবে। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তাসকিন বলেছেন, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বড় অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। ওদের কন্ডিশনে অনেক বড় দলও ভোগান্তিতে পড়ে। আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের মাটিতে পাকদের বিপক্ষে সিরিজ জয়ের পর আমরা কয়েকটি সিরিজ হেরে যাওয়াতে মানসিকভাবে দমে গিয়েছিলাম, তবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। সিরিজ সেরা পুরস্কার প্রসঙ্গে তাসকিন বলেছেন, 2টি ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই পুরস্কার দিয়েছেন ম্যান অফ দ্য সিরিজ হিসেবে। ইনশাআল্লাহ মেনি মোর টু কাম, বা আরো অনেক আসবে। প্রায় 1 দশকের ক্যারিয়ারে অনেকবারই চোটের মুখে পড়েছেন তাসকিন। প্রতিবারই ফিরেছেন আগের চেয়ে শক্তিশালী হয়ে। কিছুদিন আগেও কাঁধের চোট থেকে ফিরেছেন এ পেসার। সে প্রসঙ্গে তাসকিন বলেছেন, আমি আমার কাঁধের সমস্যা কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার অনেক চেষ্টা করছিলাম। এখন আগের চেয়ে অনেক ভালো আছি। আশা করছি আল্লাহ চাইলে এমন অনেক বড় অর্জন হবে সামনে। 15 বছর পর আবারও বাংলাদেশ দলের ক্যারিবীয় দ্বীপে টেস্ট জয়, সেটাও আবার দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে ছাড়াই। তাই বলা যায় অনেকটা তরুণ দল নিয়ে প্রথমবার টেস্ট সিরিজে নেতৃত্ব দিতে নেমে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারালো মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচ শেষে মিরাজ বলেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি। এটা অবশ্যই আমার জন্য বড় একটি অর্জন। যেহেতু আমি প্রথম অধিনায়কত্ব করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।
জয়ের কৃতিত্ব দিতে চাই সব খেলোয়াড়কে। আমি যেভাবে পরামর্শ দিয়েছি সবাই মেনে নিয়েছে। কন্ডিশনটা সহজ ছিল না, সব খেলোয়াড়ের জন্যই অনেকটা কঠিন ছিল। সবাই মানসিকভাবে এমন ছিল যে ম্যাচটা জিততে হবে। সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য। এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি। মিরাজ বলেন, আমি খেলোয়াড়দের একটা কথা বলেছি, এই উইকেটে ইতিবাচক চিন্তা ছাড়া খেললে অনেক কঠিন হবে। যেহেতু আমরা প্রথম ইনিংসে লিড পেয়েছি 18 রানের, এখানে রান করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি যে এই উইকেটে যদি আমরা 250 রান করতে পারি আমাদের জন্য ম্যাচটা জেতা সহজ হবে। বার্তাটা এই ছিল যে খেলোয়াড়রা ইতিবাচক খেলবে। মিরাজের ভাষ্য, প্রথম ইনিংসে 164 রানে অল আউট হওয়ার পরও মনোবল হারায়নি টাইগাররা। ঘুরে দাঁড়ানোর পেছনে বোলারদের প্রশংসা করেছেন তিনি। পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ আরো বলেন, প্রথম ইনিংসে 164 রানে অল আউট হওয়ার পরও আমরা নেতিবাচক চিন্তা করিনি। খেলোয়াড়রা খুব ভালো বোলিং করেছে। প্রথম ইনিংসে নাহিদ রানা, তাসকিন ও হাসান মাহমুদ যেমন দ্বিতীয় ইনিংসের বিশেষজ্ঞ তাইজুল পেয়েছে 5 উইকেট। সে দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে উন্নতি করব আমরা সেটা ভাবি। কখনো কখনো আমরা ভুল করব, তবে সেখান থেকেও শিখব। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন পর্যন্ত ভারত পাকিস্তানের মত পার্থক্য দূর করতে পারেননি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। গত বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ, এরপর ভারতে ওয়ানডে বিশ্বকাপ নিয়েও দুদেশের তীব্র বৈরিতা তৈরি হয়েছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, কিন্তু সেখানে ভ্রমণ করতে নারাজ ভারত। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে ভারতের মাটিতে আইসিসি বা এসিসির কোনো আসরে অংশ না নেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তান। তবে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং বলেছেন, পাকিস্তান ভারতে না এলে কিছু আসে যায় না। মঙ্গলবার 3রা ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তান। এক সাক্ষাৎকারে হরভজন বলেন, পাকিস্তান যদি ভারতে আসতে না চায় তবে তাই হোক, এতে আমাদের কিছু যাবে আসবে না। ভারতের চাওয়া গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে হোক চ্যাম্পিয়ন্স ট্রফি। এতে নিজেদের ম্যাচ তৃতীয় কোনো দেশে খেলবে ভারত। তবে পিসিবি সব ম্যাচই পাকিস্তানে আয়োজন করার পক্ষে অনড়। হরভজনের ভাষায়, যে কোনো খেলোয়াড়কে জিজ্ঞাসা করুন, তারা আবুধাবি বা দুবাইতে খেলতে রাজি। আমরা আজকাল ভারত পাকিস্তান ম্যাচ খুব কমই দেখি। পাকিস্তানের উচিত তাদের অহংকে দূরে সরিয়ে হাইব্রিড মডেলে রাজি হওয়া, কারণ ভারতের কাছে পাকিস্তানে যাওয়া মানেই নিরাপত্তার সমস্যা। আমার পাকিস্তানের দর্শকদের জন্য খারাপ লাগছে, তাদের দোষ নেই। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বদলাবে না। এটা দুর্ভাগ্যজনক যে তারা কোহলি এবং অন্যদের মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পেলেন না। নিজের খেলোয়াড়ি জীবনে বহুবার পাকিস্তান সফর করেছেন হরভজন। প্রতিবারই উষ্ণ সমর্থন পেয়েছেন দেশটির দর্শকদের কাছ থেকে, কিন্তু সেটা এখন অতীত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পিসিবিকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। হরভজন বলেন, আমি যখন পাকিস্তানে খেলতে গেছি ভালোই আতিথেয়তা পেয়েছি। ওরা খাবারের জন্য আমাদের চার্জ নিত না, সবসময় শাল উপহার দিত। পিসিবির কঠোর অবস্থান ছাড়া উচিত। টুর্নামেন্টটাকে অবাঞ্ছিত সমস্যার মধ্যে টেনে নিয়ে যাওয়াটা ঠিক নয়। সুফিয়ান মুকিমের রেকর্ড গড়ার দিনে পাকিস্তান জিম্বাবুয়ে ম্যাচে বাজে নজির। দুই দলের টি-20-র ইতিহাসে আজ সর্বনিম্ন 118 রানের বাজে রেকর্ড গড়েছে। মঙ্গলবার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস পার্কে আগে ব্যাট করতে নেমে 27 বলে 37 রান করে ভালো পজিশনেই ছিল জিম্বাবুয়ে। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র 20 রানের ব্যবধানে 10 উইকেট হারিয়ে 12 ওভার 4 বলে 57 রানেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। এরপর চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র 20 রানের ব্যবধানে 10 উইকেট হারিয়ে 12 ওভার 4 বলে 57 রানেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম 2 ওভার 4 বলে 3 রানে 5 উইকেট শিকার করে রেকর্ড গড়েন। পাকিস্তানের হয়ে টি-20-তে এটাই সেরা বোলিং ফিগার। সহজ টার্গেট তাড়া করতে নেমে 5 ওভার 3 বলে 87 বল হাতে রেখে 10 উইকেটের দাপুটি জয় নিশ্চিত করে। এদিন দুই দলের মধ্যকার ম্যাচে মোট রান হয়েছে 118। দুই দলের টি-20-তে এটাই সর্বনিম্ন রানের বাজে নজির। এর আগে 2021 সালের 23 এপ্রিল জিম্বাবুয়ে পাকিস্তান ম্যাচে সর্বনিম্ন 217 রান উঠেছিল। তবে দুই দলের টি-20 ম্যাচে সর্বোচ্চ রান উঠেছে 351 রান, সেটা 2015 সালের লাহোরে। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20-তে ইতিহাস গড়েছেন পাকিস্তানের রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। তিনি 2 ওভার 4 বলে মাত্র 3 রান খরচ করে 5 উইকেট শিকারের নজির গড়েন। পাকিস্তানের টি-20 ক্রিকেটের ইতিহাসে এটাই সেরা বোলিং ফিগার। এর আগে 2009 সালে পাকিস্তানের সাবেক তারকা পেসার উমর গুল নিউজিল্যান্ডের বিপক্ষে ওভালে 6 রানে 5 উইকেট নিয়েছিলেন। তার সেই রেকর্ড আজ ভেঙে দিলেন 25 বছর বয়সী বোলার মুকিম। 2018 সাল থেকে 2025 টানা 7 বছর কলকাতা নাইট রাইডার্সের সদস্য আন্দ্রে রাসেল। একাধিকবার নিলাম হলেও তাকে দল থেকে ছেড়ে দেওয়া বা নিলাম টেবিলে তোলার কথা ভাবেনি কলকাতা নাইট রাইডার্স। দলকে বছরের পর বছর ভরসা জুগিয়েছেন তিনি। তবে কেকেআর এর নয়নের মণি হলেও তাকে দলে নিতে মুখিয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি, কিন্তু তিনি প্রস্তাব পেয়েও সেই প্রস্তাব ফিরিয়ে দেন। সম্প্রতি এই কথাটি সামনে আনেন রবিচন্দ্রন আশ্বিন।
এবার মেগা নিলামে রাসেলকে 12 কোটি টাকায় রিটেন করেছেন কলকাতা। এবার তার বেতন কমেছে। 2023 সালে তাকে কলকাতা রেখেছিল 16 কোটি টাকা দিয়ে। এবার তার বেতন কমলো, তবে বেতন কমলেও তিনি দলের প্রতি আনুগত্য দেখিয়েছেন। এবার মেগা নিলামে তাকে নিয়ে আগ্রহ দেখায় অনেক ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি রবিচন্দ্রন আশ্বিনের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করা হয়, যেখানে ভিডিওয়ে আসা অতিথি জানান এবার মেগা নিলামে রাসেলকে ওঠার জন্য অনেক ফ্র্যাঞ্চাইজি অনুরোধ করে। রাসেলকে বলা হয় তিনি যাতে কলকাতা নাইট রাইডার্সকে বলে রিলিজ নেন এবং নিলামে যান, তাহলে রাসেলকে অনেক বেশি টাকা দিয়ে সেই ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নেবে। অর্থাৎ রাসেল যদি কেকেআর ছাড়েন তাহলে তাকে আরো বেশি টাকা দেওয়ার আশ্বাস দেয় অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। যদিও রাসেল সেই প্রস্তাব ফেলে দেন এবং জানিয়ে দেন তিনি কেকেআর ছাড়বেন না। অর্থাৎ এখানে রাসেলের কাছে টাকার থেকে বড় হয়ে গিয়েছে ফ্র্যাঞ্চাইজি। রাসেল 2014 সাল থেকে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। এখনো পর্যন্ত তিনি 126টি ম্যাচ খেলেছেন কেকেআর এর জার্সিতে। তিনি কেকেআর এর ইতিহাসে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক, করেছেন মোট 2491 রান, তার গড় 30। তিনি নিয়েছেন 116টি উইকেট। খেলা ভিউজের বাকি অংশ পড়ছি আমি শাহাদাত সুফল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বড় জয়ের পর ফুরফুরে মেজাজে আছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের আগেই একাদশ ঘোষণা করেছে তারা। একাদশে কোনো পরিবর্তন আনছে না ইংলিশরা। অপরিবর্তিত একাদশ নিয়েই রিজার্ভ বেসিনে মাঠে নামছে বেন স্টোকসের দল। প্রথম টেস্টে দারুণ ব্যাটিং করেছেন জ্যাকব বেথেল। দ্বিতীয় ম্যাচে তাকে তাই 3 নম্বর পজিশনেই খেলাবে দল। ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের 8 উইকেটের জয়ে দ্বিতীয় ইনিংসে ঝড়ো ব্যাটিং করেছেন বেথেল। 21 বছর বয়সী এই ব্যাটার 37 বলে খেলেছিলেন অপরাজিত 50 রানের ইনিংস। বেথেল তিনি চলে এলে অলি পোপ চলে যাবেন 6 নম্বর ব্যাটিং পজিশনে। কিপিং এ মনোযোগী করতে প্রথম ম্যাচে পোপকে 1 ডাউন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যদিও পোপ জানিয়েছেন তিনি ব্যাটিং করতে চান। ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে 6 নম্বরে নেমে 77 রানের ইনিংস খেলার পর পোপের দাবি অবশ্য ফেলনা নয়। ম্যাচের আগে ক্রিস ওকস বলেছেন পোপ নিজের কাজটা করে যাচ্ছে, তাকে দলের প্রয়োজনে সরাতে হচ্ছে, যেটা আগেও করেছে, সে রান করে গেছে। যে কোনো পজিশনে থেকে দলের জন্য তার হাত বাড়িয়ে দেওয়া অবশ্যই ভালো। 6 নম্বরে তার ব্যাটিং দলের জয়ে বড় অবদান রেখেছে। এদিকে ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি ফর্মে নেই, তবে সেটা নিয়ে ভাবছেন না ওকস। তার প্রতি বিশ্বাস আছে জানিয়ে ওকস বলেন তার পরিসংখ্যান ভালো। আমরা জানি জ্যাক কি মানের ক্রিকেটার। ব্যাটিং ওপেন করা কঠিন কাজ, আপনি সবসময় ভালো করবেন এমন নয়। আমরা নিশ্চিত সে ঠিকই ঘুরে দাঁড়াবে। মৌসুমের শুরুতে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া বার্সেলোনা মাঝপথে এসে খেই হারিয়ে ফেলে। টানা 3 ম্যাচ পয়েন্ট হারানোর পর তাদের প্রয়োজন ছিল একটি জয়। রিয়াল মায়োর্কার বিপক্ষে গোল উৎসব করে ভালোভাবে জয়ের ধারায় ফিরল হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচটি তারা জিতেছে 5-1 ব্যবধানে। মঙ্গলবার 3 ডিসেম্বর রাতে প্রতিপক্ষের মাঠে শুরুতে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেরান তোরেস। প্রথমার্ধে মায়োর্কাকে সমতায় ফেরান মারিকি। দ্বিতীয়ার্ধে 2টি গোল করেন রাফিনহা। এরপর স্কোরারের খাতায় নাম লেখান ফ্রেঙ্কি ডি ইয়ং ও ফাও ভিক্টর। ম্যাচের শুরু থেকে নতুন বার্সেলোনাকে দেখা যায়। একের পর এক আক্রমণ করে যায় তারা। তাতে ম্যাচের 12 মিনিটে এগিয়ে যায় কাতালান দলটি। দানি ওলমোর পায়ে লেগে যাওয়া বল বক্সের ভেতরে ক্লিয়ারের চেষ্টা করেন মায়োর্কার এক ডিফেন্ডার। আলগা বল পেয়ে শট নেন ফেরান। গোলরক্ষকের পায়ে লেগে বল জালে জড়ায়। এরপর গোলরক্ষক বরাবর মেরে সুযোগ মিস করেন ফেরান। 21তম মিনিটে রাফিনহার পাস বক্সে পেয়ে বাইরে মারেন লামিনে ইয়ামাল। 43তম মিনিটে সমতা ফেরায় মায়োর্কা। অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে পাস দেন পাবলো মাফিও। ফাঁকা জালে বল পাঠান মারিকি। দ্বিতীয়ার্ধের 54তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ইয়ামালকে বক্সে ফেলে দেন মায়োর্কার এক ডিফেন্ডার। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রাফিনহা। 74তম মিনিটে ইয়ামালের চমৎকার পাস পেয়ে আলতো টোকায় জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। 72তম মিনিটে জালের দেখা পান ডি ইয়ং। 84তম মিনিটে ইয়াং এর কাটব্যাক পেয়ে কাছ থেকে ঠিকানা খুঁজে নেন বদলি নামা ভিক্টর। এরপর আর গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল বার্সেলোনা। 16 ম্যাচে 12 জয় ও 1 ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো 37। 2 ম্যাচ কম খেলে 33 পয়েন্ট নিয়ে 2-এ আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান 16 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে 6 নম্বরে আছে মায়োর্কা। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টস এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টস এর সাথেই থাকুন।